জয় হিন্দ। নলেজ 24x7 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণীর দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের যে অংশ বা পার্টে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো তৃতীয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক অধিকারের মধ্যে যেসব অধিকারের উৎস নিহিত থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে চিহ্নিত করেছেন এম সিং। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার যথার্থ ভিত্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় অংশ বলে চিহ্নিত করেছেন বিচারপতি পি.ভি. গজেন্দ্র গাদকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি হল মৌলিক। যে মামলার রায়ে বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী এরূপ মন্তব্য করেছেন সেটি হল কে গোপালন মামলা 1950। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের তৃতীয় অংশটি মানবাধিকার সংক্রান্ত সর্বাপেক্ষা বিস্তারিত সনদগুলির অন্যতম। এই মন্তব্যটি করেছেন সুভাষ শ্রীকশ্যপ। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায়। অপশান ডি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় নাগরিকরা যত প্রকার মৌলিক অধিকার ভোগ করে তা হলো 6 প্রকার। পরের প্রশ্ন, সমাজের মধ্যে যদি বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা বর্তমান থাকে তাহলে জনগণের কোনো রকম স্বাধীনতা থাকতে পারে না। এই মন্তব্যটি করেছেন ল্যাস্কি। অপশান এ। আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো 14 নম্বর ধারা। পরের প্রশ্ন, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সমানাধিকার ও তার ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 15 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীভুক্ত নাগরিকদের কিংবা তফসিলি জাতি বা উপজাতিগুলির অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান বাদে ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণের জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারবে। এই ব্যবস্থাটি করা হয়েছে 93তম সংবিধান সংশোধন 2005-এর মাধ্যমে। পরের প্রশ্ন, সরকারি চাকুরিতে সকলের সমানাধিকার ও তার ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের যে ধারায় অস্পৃশ্যতা বর্জন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো 17। বর্তমান ভারতে সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সমানাধিকারের ব্যতিক্রমগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল প্রশাসনিক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে সরকার তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় বা রাজ্যের সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে পারে। অপশান সি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 18 নম্বর ধারায়। সংবিধানের 18 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ সম্পর্কে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19(1) নম্বর ধারায় নাগরিকদের যত প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে তা হলো 6। পরের প্রশ্ন, সংবিধানের যে ধারায় ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করার কথা বলা হয়েছে তা হলো 19 নম্বর ধারা। ভারতীয় সংবিধানে ব্যক্তি স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে 19(2) থেকে 19(6) নম্বর ধারায়। সংবিধানের 20 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে দোষী সাব্যস্ত করা ও শাস্তিদান সংক্রান্ত ব্যবস্থাদি সম্পর্কে। পরের প্রশ্ন দেখো, যে আইন অনুসারে ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বৈধ আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত হচ্ছে কিনা তা বিচার করবার ক্ষমতা আদালতের হাতে থাকাকে বলা হয় আইন নির্দিষ্ট পদ্ধতি। পরের প্রশ্ন, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকৃতি লাভ করেছে সংবিধানের 21 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে ধারার শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তা হলো 21 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতে শিক্ষার অধিকার আইন পার্লামেন্ট কর্তৃক প্রণীত হয়েছে 2009 সালে। ভারতে শিক্ষার অধিকার আইনটি কার্যকর হয়েছে 2010 সালের এপ্রিল মাস থেকে।
ভারতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে 24 ঘন্টার মধ্যে। ভারতে নিবর্তনমূলক আটক ব্যবস্থাকে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য বলে সমালোচনা করেছেন বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী। পরের প্রশ্ন, ভারতে নিবর্তনমূলক আটক ব্যবস্থাকে ব্যক্তির স্বাধীনতার ওপর প্রচণ্ড আক্রমণ বলে সমালোচনা করেছেন বিচারপতি পতঞ্জলি শাস্ত্রী। অপশান সি। শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃতি লাভ করেছে ভারতীয় সংবিধানের 23 ও 24 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ধর্মনিরপেক্ষ বলতে একথা বোঝায় না যে কোনো ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। মন্তব্যটি করেছেন অনন্ত সায়েম আয়েঙ্গার। অপশান বি। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে অধার্মিক, ধর্মবিরোধী কিংবা ধর্ম বিষয়ে উদাসীন রাষ্ট্রকে বোঝায় না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। এ কথা বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান এ। ধর্মীয় স্বাধীনতার অধিকার ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায়। ভারতে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করা। ভারতীয় সংবিধানের 25(1) নম্বর ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে বা অধিকার রয়েছে। পরের প্রশ্ন, ধর্মীয় সম্প্রদায়গুলির অধিকার ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 26 নম্বর ধারায়। অপশান সি। ভারতীয় সংবিধানে হিন্দু শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করার ফলে যেসব ধর্মাবলম্বীকে হিন্দু বলা হয় তারা হলেন হিন্দু, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19(1) নম্বর ধারায় নিরস্ত্রভাবে সমবেত হওয়ার কথা বলা হলেও যে ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের কৃপান ধারণ ও বহনের অধিকার সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে তারা হলেন শিখ। অপশান সি। পরের প্রশ্ন, ভারতে ধর্মীয় উদ্দেশ্য কর আদায় নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 27 নম্বর ধারায়। পরের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 28 নম্বর ধারায়। ভারতে ধর্মনিরপেক্ষতার প্রধান শত্রু হল হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িকতা। ভারতীয় নাগরিকদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার স্বীকৃতি লাভ করেছে সংবিধানের 29 ও 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 32 নম্বর ধারায় বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলে বর্ণনা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান ডি। পরের প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে কেবল সুপ্রিম কোর্ট। অপশান এ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভিন্ন লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে সংবিধানের 32 ও 226 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় লেখ জারি করে ও হাইকোর্ট 226 নম্বর ধারায় লেখ জারি করে। পরের প্রশ্ন, পরমাদেশ বলতে বোঝায় আমরা আদেশ দিচ্ছি কে। প্রতিষেধ কথার অর্থ হলো নিষেধ করা। পরের প্রশ্ন, উৎপ্রেষণ বলতে বোঝায় বিশেষভাবে জ্ঞাত হওয়াকে বোঝায়। পরের প্রশ্ন, 39 খ ও গ নম্বর ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে গিয়ে পার্লামেন্ট প্রণীত কোনো আইন সংবিধানের 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা ও 31 নম্বর ধারার বিরোধী হলেও তা বাতিল হবে না। এই ব্যবস্থা করা হয়েছে সংবিধানের 25তম সংশোধনী আইনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের যে সংশোধনের মাধ্যমে 51 ক নম্বর ধারাটির মধ্যে একাদশতম মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে তা হল 86তম সংবিধান সংশোধন 2002। অপশান ডি। পরের প্রশ্ন, 2002 সালে
86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক নম্বর ধারাটির মধ্যে যে 11তম মৌলিক অধিকারটি সংযোজিত হয়েছে সেটি হলো প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক তাদের 6 থেকে 14 বছর বয়স্ক শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সদিচ্ছার প্রকাশ বলে চিহ্নিত করার কারণ হল সংবিধানের 4র্থ অংশে বর্ণিত হওয়ার জন্য এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা হল 11টি। ফান্ডামেন্টাল ডিউটিস, প্রকৃত জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেসব নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন সেগুলি যাতে সরকার অনুসরণ করে সেজন্য প্রদত্ত নির্দেশসমূহকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরের প্রশ্ন, যে দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে সেটি হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, রাষ্ট্র তার আর্থিক সামর্থ্য ও উন্নতির সীমার মধ্যে সব নাগরিকেরই কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে। এটি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত তা হলো অর্থনৈতিক নীতি। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ নির্দেশমূলক নীতিগুলিকে ভাগ করা যেতে পারে 4টি ভাগে। পরের প্রশ্ন, অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে অন্যতম হল দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ এমনভাবে বণ্টিত হবে যাতে সর্বসাধারণের কল্যাণ সাধিত হবে। পরের প্রশ্ন, সামাজিক আদর্শ সম্পর্কিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির অন্যতম হল রাষ্ট্র জনসাধারণের খাদ্যে পুষ্টির পরিমাণ বৃদ্ধি এবং জীবনধারণের মানোন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি বিধান করবে। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে সামাজিক বিপ্লবের অধিকতর স্পষ্ট বিবৃতি বলে চিহ্নিত করেছেন গেলভিন অস্ট্রিন। অপশান এ। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার কিংবা রাজ্য সরকারের অধীনে স্থানীয় সরকারগুলি সাধ্যমতো চেষ্টা করবে, একথা বলেছে সংবিধানের 350 ক নম্বর ধারায়। পরের প্রশ্ন, কতকগুলি নির্দিষ্ট লক্ষ্য উপনীত হওয়ার জন্য নির্দেশমূলক নীতিগুলিকে গতিশীল পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন জওহরলাল নেহেরু। নির্দেশমূলক নীতিগুলি হল ভারতীয় জনগণের ন্যূনতম আশা আকাঙ্ক্ষার প্রতীক। এগুলির বাস্তব রূপায়ণ ঘটলে ভারত একটি আদর্শ জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে, একথা বলেছেন MV পাইলি। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলে বর্ণনা করেছেন KC হোয়ার। অপশান ডি। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে রাজনৈতিক ইশতেহার বলে বর্ণনা করেছেন KC হোয়ার। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতির ভিত্তিতে আইনের সাংবিধানিক বৈধতা বিচার করেছে কুরেশি বনাম বিহারি রাজ্য মামলায় 1958 সালে। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় সাম্য, মৈত্র, স্বাধীনতা প্রভৃতি প্রতিষ্ঠার যেসব কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতির মধ্যে সেই সব আদর্শ পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। এই সব আদর্শ প্রাচীন হলেও এগুলির পুনরাবৃত্তি ঘটানোর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এগুলি জনসাধারণকে তাদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সজাগ করে দেয়। এই মন্তব্যটি করেছেন KC হোয়ার। অপশান এ, KC হোয়ার। পরের প্রশ্ন ও শেষ প্রশ্ন, ভারতের সংবিধানে ড্যাশতম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। 42তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে। তো এই ছিল তোমাদের ক্লাস 11-এর 10ম অধ্যায়ের পুরো MCQ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নলেজ 24x7 চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।